জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা যে পরিবর্তনগুলো চেয়েছিলাম আমরা ঠিক কতটুকু পেয়েছি? আমরা কিছুই পাই নাই। আমরা শুধু শেখ হাসিনা চলে গেছে এটাতে আত্মতৃপ্তি বোধ করছি। আমরা কমপ্লিটলি প্রতারিত। কারণ আমরা কি এই সোসাইটি চেয়েছিলাম শেখ হাসিনা চলে যাবে? আমরা কি চেয়েছিলাম আমাদের বাড়িঘর লুটপাট হবে? শেখ হাসিনা চলে যাবে আমরা কি চেয়েছিলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা নির্যাতিত হবে? আমরা কি চেয়েছিলাম যে আমাদের নির্যাতিত তো এখনো হচ্ছে আমাদের না, তাৎক্ষণিকভাবে 3 মাস যা করেছে 3000 শিক্ষককে পিটিয়েছে, চাকরিচ্যুত করেছে। তারপর আমরা কি এটা চেয়েছিলাম যে আমাদের রাজনৈতিক 17 বছরের শাসনে গভর্নমেন্ট আছে, কিন্তু এরপরও তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমরা দেখলাম শাহবাগে সেদিনের মবের একটা ঘটনা, গতকালকেও আমরা আরেকটি দেখলাম যে একটি শিক্ষিকার এবং একজন যুবদলের। এরকম টুকটাক তো সারা দেশে সব সময় হয়, কিন্তু সংঘবদ্ধভাবে প্রশাসকের সামনে এই যে ঘটনা না, কিন্তু আপনি যদি ডেলিভারেটলি নেন যে প্রেসার গ্রুপ নাম দিয়ে আপনি ওকে জেলে দেবেন, ওকে হুমকি দিচ্ছেন, ওকে ধরে ইয়েতে পুলিশের হাতে তুলে দিচ্ছেন, সেটা তো কমছে। আপনি যখন ইচ্ছা আপনার যমুনার সামনে গিয়ে বিক্ষোভ করবেন, যমুনা আপনাদেরকে বলবে আসো বিক্ষোভ করো, বিরিয়ানি খাওয়াবে। সেই কালচার তো নাই। এখন তো সরকার বলছে না যে এটা করো, তখন তো সরকার স্পন্সর ছিল। সরকার তো 32 নম্বর ভাঙার স্পন্সর ছিল। সরকার তো কোনো পদক্ষেপ নেয় নাই এখানে। সরকার তো লাগিয়ে দিয়েছিল সোনার ছেলেদেরকে এগুলো ভাঙচুর করার জন্য। তো দেশটার মধ্যে বিশৃঙ্খলা এবং তরুণ প্রজন্মকে ডিরেইল করা, চাঁদাবাজ বানানো, বেয়াদব বানানো, সব কিছু করেছে ইউনূস গত 18 মাসে। তো সেটার সাথে যদি আপনি এখনকার তুলনা করেন ঠিক হবে না। বরং আমরা এখন যেটা বলবো যে ইউনূসের শাসনের সে এক্সটেনশন যাতে না হয়, আমাদের এটা সতর্কতা হতে হবে। আপনি যে উদাহরণগুলো দিলেন সেগুলো যাতে না হয়। একটা ছেলে শাহবাগে তার জিডি করতে গিয়েছে, তো জিডি করতে গেছে, তাকে জিডি করতে দেন, তাকে কেন ওখানে ধরে পিটাবেন? সেটা যে দলের হোক, ছাত্র শিবিরের ছেলে হোক আর যারই হোক। যদিও দুর্ভাগ্য যে এমন যে ওরাই আবার এগুলো করেছিল, যে 2টা ছেলেকে দাঁতাল, যেটাকে দাঁত ভেঙে দেবে বলছে, আরেকটা ছেলে তারাই সে করেছে। এবং ইমি নামে একটা মেয়েকে 7 মার্চের ভাষণ দেওয়ানোর জন্য কারণে সে এখনো কিন্তু কারাগারে আছে। শাহবাগ থেকে ধরে এরা মপ করে পুলিশের হাতে দিয়েছিল। আরেকটা ছেলে মুসাদ্দেক না কি নাম, সে একজন শিক্ষককে তাড়া করেছিল। সো এগুলো তো আল্লাহর তরফ থেকে আসবে এদের জন্য। এগুলো তো মাপ পাবে না এরা। আওয়ামী লীগের যে কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটাকে তো আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বিএনপি সরকার এই সিদ্ধান্তে এখনো অটল আছে, কিন্তু এতে গণতন্ত্রের সাথে কি ব্যাপারটা সাংঘর্ষিক হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জায়গাটায়? শুনেন, কোনো একটা রাজনৈতিক দল না থাকলে কি আসে যায় সেটা আমরা বলতে পারি, কিন্তু আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, তার যে বিস্তৃতি, তার যে গণভিত্তি, সেটা তো অস্বীকার করতে পারবে না। এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত এই দলটি। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম দেয় নাই, আওয়ামী লীগ বাংলাদেশে জন্ম দিয়েছে। সো এরকম একটা রাজনৈতিক দলকে আপনি প্রতিহিংসাবশত ইউনূস ব্যান করে রেখেছিল এবং এটা আইন করে, মানে নির্বাহী আদেশে বাতিল করে রেখেছিল। এই সরকার আবার আইন করে তাকে মানে নিষিদ্ধ করেছে। এখন তার একটা উপায় হচ্ছে যে আদালতে গিয়ে পরিত্রাণ পাওয়া। আদালত যে স্টাইলে চলছে এই মুহূর্তে, আমি জানি না আওয়ামী লীগ ওটা আদালতে যাবে কিনা, আর যাওয়ার মতো তাদের লোক আছে কিনা, যে আমরা এই মামলাটা এখন আদালতে লড়বো। সেই লোকগুলোকে, সে লোকও তো না। আওয়ামী লীগের আইনজীবীরা তো ওই অর্থে, বড় বড় আইনজীবীরা তো ওই অর্থে আদালতেও যেতে পারেন না। সো আমার মনে হয় এটা বর্তমান সময়ে সমাধান হবে না, এটার জন্য সময় নেবে। এবং এই সরকারি আপনার নিজেদের বুঝে আওয়ামী লীগকে ছেড়ে দেবে, কারণ তারা দেখবে যে রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট হচ্ছে একটা কারণে। কারণ ইনক্লুসিভ সোসাইটি আমরা পাচ্ছি না, আর ইনক্লুসিভ সোসাইটি যদি আমরা না পাই, সবগুলো দলকেই কিন্তু আসতে হবে, না পাই, আমরা জাতি হিসাবে এগিয়ে যেতে পারবো না। আমরা এরকম ইনক্লুসিভ ইলেকশন হয় নাই বলে তো আমাদের এই পরিণতি হয়েছে, তাই না? 24 তো আর এমনি এমনি আসে নাই। তো আমরা যদি আরেকটা পরিস্থিতি এমন তৈরি করি যে আগে তো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়নি, তারা যায়নি,
অভিমান করেছে কিংবা স্বচ্ছতা ছিল না যে তারা নির্বাচন করলে বিজয় হবে, সেটা ছিল। আর এখন তো নিষিদ্ধ করে দিচ্ছেন, সেটার প্রতিক্রিয়া তো আরো বেশি হবে এবং সেটা যত দিন যাবে তত আরো বেশি বাড়বে আমি মনে করি। এবং প্রতিহিংসার রাজনীতি, জামাতও তো একসময় আওয়ামী লীগ আমলে তো জামাতকেও এক প্রকার নিষিদ্ধের তালিকায় ছিল। না, জামাত কখনো নিষিদ্ধ ছিল না। জামাত তার মার্কা নিয়ে ইলেকশন করতে পারে নাই, সেটা এক ধরনের ইয়ে ছিল, আইনগত বাধা ছিল। এবং তাদেরকে শেখ হাসিনা পতনের দুই তিন দিন আগে নিষিদ্ধ করা হয়েছিল, যেটার কোনো এফেক্টই হয় নাই। ওই নিষিদ্ধ অবস্থা কালেই তারা সেনাবাহিনীর প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় মিটিং করেছে, মিছিল করেছে, মানে সভাগুলো, মানে শেখ হাসিনা উত্তর দেশের পরিস্থিতি কিভাবে উত্তরণ ঘটাবে সেটার জন্য তারা পার্টিসিপেন্ট ছিল। তখনও তাদের দল তো নিষিদ্ধ, কার্যকারিতাটা ওইভাবে করে হয়নি, জাস্ট নিষিদ্ধ না, কোনো নিষিদ্ধই হয়নি। তারা অ্যাক্টিভ ছিল এবং এই আন্দোলনে তো তারা অ্যাক্টিভ ছিল। আমি একটু যদি পেছনে ফিরে যাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সচিব শফিকুর রহমান, উনি বলেছেন যে এখন মানুষের, সাংবাদিকদের বিশেষ করে কথা বলার যে স্বাধীনতাটা সেটা ফিরে পেয়েছে। আপনি এই ক্ষেত্রে আসলে কি বলবেন? এখন মানে কি ইউনূসের আমলে না ইউনূসের পরে? ইউনূসের আমলে না, উনি তাৎক্ষণিকই বোধহয় একটা ইয়ে করেছেন যে মানে মানুষ সবচেয়ে বেশি, ইতিহাসে সবচেয়ে বেশি স্বাধীনভাবে কথা বলার যে একটা সুযোগ সেটা পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো সেটা স্বাধীনভাবে কথা বলার সুযোগ থাকলে আমি জেলে গেলাম কেন? ওই ডাস্টবিন শফিককে আপনি এনে জিজ্ঞেস করেন। তো এটা হচ্ছে, সে হচ্ছে একটা মিথ্যুক, সে যা আছে তা বলে যাচ্ছে, আবার এটা আপনারা কোট করছেন। ওকে নিয়ে কথা বলার আমার কোনো আগ্রহ নাই, কিন্তু এটুকু আপনাকে বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা সবচেয়ে ভয়াবহ ছিল এই ইউনূসের শাসনে। ইউনূসের শাসনে, ওই ইউনূসের শাসনে আপনি আপনার চারপাশে দেখেন কতজন চাকরিহারা হয়েছে শুধু মত পোষণ করার কারণে, একটা রাজনৈতিক মতামত ধারণ করার কারণে, স্বাধীনতার পক্ষে থাকার কারণে। এবং কতজন কয়টা টেলিভিশন দখল করেছে এবং সাংবাদিকরা প্রশ্ন করার জন্য চাকরিহারা হয়েছে। সো এটা প্রমাণ নেওয়ার জন্য ডাস্টবিন শফিকের কাছে যেতে হবে না, এটা তো প্রমাণ আপনার কাছে আছে, আমার কাছে আছে, তার বয়ান লাগবে কেন? আমি তার বয়ানটা এই জন্য বলেছি যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব ছিলেন এবং তিনি এই কথাটা বলেছিলেন, সেজন্য আসলে আমি এই কথাটা উঠিয়ে এনেছিলাম, পুরনো প্রসঙ্গটাকে। সেই পুরনো প্রসঙ্গটার সাথে যদি আমি এখন বর্তমান পরিস্থিতিকে বলি, এই মুহূর্তে কি মানুষের, মানে সাংবাদিকদের স্বাধীন মত পোষণ করার যে জায়গাটা সেটা খুব স্পষ্ট এবং ক্লিয়ার? এখনো সেই স্বাধীন মত প্রকাশ করার পরিবেশ তৈরি হয়নি, কিন্তু আপনি যদি তুলনা করেন গত পরিবেশ থেকে, ইউনূসের আমল থেকে, তাহলে মাচ বেটার। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জন্যই যে ওরা তথ্যমন্ত্রী হিসাবে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন, জহিরুদ্দিন স্বপন, উনি একজন শিক্ষিত ভদ্রলোক, উনি ভদ্র ভাষায় কথা বলেন, যেটা আওয়ামী লীগ বা আমরা আমলে পাই নাই, আপনার এটা কি বলে, তত্ত্বাবধায়ক সরকার আমলে পাই নাই, তাদের থেকে ব্যতিক্রম। উনি সাংবাদিক বান্ধব একজন ব্যক্তি। সো উনি রাজনীতিতে পরিপক্ক একজন ব্যক্তি। সো তিনি একটা ব্রিজ হিসাবে কাজ করার চেষ্টা করছেন মিডিয়া এবং সরকার। আমার মনে হয় তাকে সময় দেওয়া দরকার। এই 3 মাস যে সময়কালীনটা, এখন তো মাত্র 3 মাস চলছে, 3 মাস সময়টাতে আপনার এইটুকু উপলব্ধি আপনি বলছেন যে ডেভেলপ হতে পারে। আমি যেটা বলছিলাম যে এই যে বিএনপি ক্ষমতা এসেছে প্রায় 3 মাস, এর মধ্যে আমরা দেখলাম যে একটা জ্বালানি সংকট তৈরি হলো, তারপরে হচ্ছে আপনার অর্থনৈতিক নানা সংকট তৈরি হলো, এটার প্রেক্ষিতেই আসলে হচ্ছে। এবং সবচেয়ে বড় যেটা আমাদের কাছে ডিজাস্টার মনে করি যে হামের যে উপদ্রবটা হলো, এবং এই সবগুলো মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে, মানে সব মিলিয়ে দেশটা আসলে কেমন আছে 3 মাসে? এটা আসলে তো ধারাবাহিকতা। আপনি 3 মাস তো হঠাৎ করে হয়ে যায় না কিছু। ইউনূস যেভাবে রেখে গিয়েছিল, সেই ডিজাস্টার পজিশন থেকে আমাদের একটা স্বস্তির জায়গা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার এসেছে। কেমন নির্বাচিত সেই কোশ্চেনে আর গেলাম না, কারণ এটা ইনক্লুসিভ ইলেকশন যেহেতু হয় নাই। তারপরও আমরা
একটা আশাবাদ ব্যক্ত করেছি যে বহির্বিশ্বে Stable একটা গভর্নমেন্ট পেয়েছি জি। এবং বহির্বিশ্বে এই বার্তা গিয়েছে যে যারা এখানে এসেছে তারা অনির্বাচিত কেউ না, ইউনূসের মতো নিজের মানে উল্টাপাল্টা কিছু করবে না বা ইয়ে করবে না, যে বিনিয়োগ করতে পারবে মানুষ। তো বিনিয়োগের সবচেয়ে বড় সমস্যা ছিল ইউনূসের আমলে, কারণ কারণ মানে প্রতিষ্ঠিত সরকার ছাড়া কেউ আসে না। এই 3 মাসে আসলে আমরা বিনিয়োগের বার্তা কতটুকু পেয়েছি? আমরা এখানেও হতাশ হচ্ছি হয়তো, কারণ সরকার তো বিনিয়োগের জন্য যাকে ইউনূস রেখেছিল তাকেই এরা রেখে দিয়েছে, এবং বিনিয়োগের যে পরিবেশ তৈরি করার সে বার্তাও তাদের কাছে যাচ্ছে না, কারণ সংসদের ভিতর থেকে আবার বাইরে এসে এরা আন্দোলন করছে। এবং আপনাকে যেটা বললাম, রাজনৈতিক অস্থিতিশীলতার একটা পরিবেশ রয়ে গেছে, যেহেতু আপনি ইনক্লুসিভ সোসাইটি করছেন না, আরেকজনকে ব্যান করে রেখেছেন। সো বিনিয়োগের জন্য একটা মানে আমি মনে করি যে কঠিন বার্তা অপেক্ষা করছে হয়তো, বা ওই পরিবেশ, এটা না বলে আমি এটাও বলতে পারি যে আগের পরিবেশের থেকে বড় ধরনের কোনো উন্নয়ন হয়নি। আর বৈশ্বিক রাজনীতিতে যে পরিস্থিতি, অর্থনৈতিক মন্দাভাব যেটা শুরু হয়েছে, যেখানে আমাদের জিডিপি একেবারে 3.5 এর মতো, এই অবস্থায় এবং মুদ্রাস্ফীতি 8% উপরে, এই অবস্থায় অর্থনীতি গতিশীল করা কিন্তু খুব টাফ। এবং এই জ্বালানিকে এবং তেলকে যুদ্ধের একটা বড় হাতিয়ার হিসাবে ইরান দেখাতে সক্ষম হয়েছে। এই সক্ষমতার কারণে সারা ওয়ার্ল্ড এখন এই যুদ্ধ দ্বারা এফেক্টেড। এটা আর ওই গাজা আর ফিলিস্তিনের সীমাবদ্ধ নেই বা ইসরায়েলের যুদ্ধের মতো নাই, এটা সারা বিশ্বের যুদ্ধ হয়ে গেছে এখন, যেহেতু আমেরিকা ইনভলভ হয়েছে। তো সেখানে আমরা সাফারার হব। আমাদের অর্থনীতি যেভাবে ছিল, যেভাবে চলেছিল, যে প্ল্যান করেছিলাম আমরা, সেখান থেকে আমাদের সরে আসতে হবে। সরকারি দল, বিরোধী দল এবং ভবিষ্যৎ বিরোধী দল, তাদের প্রতিপক্ষ, সবগুলোকে চিন্তা করে অর্থনীতিটা সাজাতে হবে। আদারওয়াইজ কঠিন পরিস্থিতিতে সামনে পড়তে যাচ্ছি আমরা। বিশেষ করে মুদ্রাস্ফীতি বেড়ে কি পর্যায়ে যায়, বাংলাদেশের টাকার মান যদি কমে যায়, তাহলে আমাদের কি পরিস্থিতি হবে, আমাদের দ্রব্যমূল্য কোথায় দাঁড়াবে। হ্যাঁ, আপনি একটা ইয়েতে বোধহয় বলেছিলেন যে বাংলাদেশের টাকা এক প্রকার তেজপাতার মতো হয়ে যেতে পারে। আমি তেজপাতার মতো টাকা দেখেছি, ইরাকে দেখেছি, ইরানে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, এবং পাকিস্তানও এখনো তেজপাতার মতোই আছে। সো এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে টাকা কি পরিস্থিতি হয়, তখন এইটার এফেক্ট তো দেখা যায়। আর আমরা যদি টাকার পর টাকা ছাপতেই থাকি, তাহলে সেটাও হবে। সো এখানে একটা মানে দক্ষ লোকদের দ্বারা এটা করতে হবে, পরিচালনা করতে হবে, এবং রাজনৈতিক অস্থিতিশীলতা কিভাবে কমানো যায় সেই চেষ্টা করতে হবে। আপনি দক্ষ লোকের যে জায়গাটা বললেন, যেটা বাংলাদেশ ব্যাংকে কিছুদিন আগে যে গভর্নর নিয়োগের যে ব্যাপারটা হয়েছে, সেই জায়গাটা আপনি কি মনে করছেন যে তিনি কি আসলে সক্ষম, এই যে নাজুক পরিস্থিতিতে এই জায়গাটাকে? এটা আনইউজুয়াল। একটা নর্মালি যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাকে দেওয়া হয় না, এটা একদম ভিন্ন ট্রেডের লোককে এনে দিয়েছে। আবার ভিন্ন ট্রেডের লোকরাই যে একেবারে ব্যর্থ হয়ে যাবে সেটাও আমি মনে করি না। অনেক সময় দেখা যায় যে ম্যানেজমেন্ট পাওয়ার যদি কারো থাকে, ম্যানেজারিয়াল পাওয়ার যদি থাকে, অর্থনীতি যদি বুঝে, তাহলে এটা অস্বাভাবিক কিছু না যে ওনার দ্বারা ভালো কিছু সম্ভব। এখন এটা যে বিরোধিতার জন্য যে বিরোধিতা করতে হবে, না উনি তো আর না। যেমন আমার সাংবাদিকতায় মনে করেন, আমাদের এডিটর সংবাদপত্র থেকে আসতে হবে, যে সাংবাদিকতায় মাস্টার্স করেছে তাকেই হতে হবে, এমন তো না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে কি পজিশন অফ দ্য কান্ট্রি, এই জায়গাটা থেকে কি এই সময়ে এই ধরনের এক্সপেরিমেন্টাল কিছু কি এখানে? এই জায়গায় আমি আপনার সাথে একমত। অর্থনীতির এই অবস্থায় আমরা এত এক্সপেরিমেন্টে যাওয়া উচিত হয়নি আমাদের। এখানে গদ যে নিয়মে চলছিল, সেখানে সেই জায়গায় দক্ষ আর কে আছে সেখান থেকে চুজ করা দরকার ছিল। ইভেন অর্থমন্ত্রী সম্পর্কেও তো বলা হয় যে উনি অর্থ মন্ত্রণালয়ের জন্য কতটা ফিট আছেন। উনাকে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় দিলে উনি আরো ভালো করতে পারতেন, কিংবা অন্য কোনো মিনিস্ট্রি, এই জায়গায় অন্য কেউ আসতে পারতো। কিন্তু এই জায়গাগুলো হয়ে গেছে আর কি, একটু এখনো মানে সন্দেহের জায়গা রয়ে গেছে যে কে কতটা ভালো করতে পারবেন। কিন্তু আমরা আবার এই মন্তব্য করতে পারছি না, 100 দিনও তাদের পার হয়নি। এই অবস্থায় তাদেরকে মানে মার্ক
মার্কশিট দেওয়া মানে উচিত না। কিন্তু তারা তো নিজেরাই নিজেদের মার্কশিট দিচ্ছেন। আমরা দেখেছি যে তারা যখন 60 ডেজ ওভার হয়েছে তখন কিন্তু ওনারা একটা প্রেস ব্রিফিং করেছেন যে তারা 60 ডেজে কি কি দিয়েছেন এবং তাদের কতটুকু তারা দিতে পেরেছেন। এটা সরকারগুলো এটা কি নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য করে, কন্ট্রোভার্সি হয়ে গেল না? কন্ট্রোভার্সি হয় না, এটা সরকারগুলো ক্রেডিট নেওয়ার জন্য এটা করবেই। কিন্তু যেই আমলনামা তারা দিয়েছে সেখানে এমন কোনো নাই, মানে বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট তারা দেখাতে পারেনি। তারা এটুকু দেখিয়েছে যে দেশে একটা অস্থিতিশীল সরকার ছিল, সেখান থেকে একটা স্থিতিশীল সরকারের যাত্রা শুরু হয়েছে। এটা আমিও পজিটিভলি দেখি। এছাড়া ওইখানে এমন কিছু না, যেমন কৃষক কার্ড দিয়েছে, তারপরে নারীদের যে পারিবারিক ফ্যামিলি কার্ড দিয়েছে, এগুলো নতুন কিছু না। এগুলা ইভেন শেখ হাসিনার আমলও এই ধরনের সামাজিক উন্নয়নমূলক বা এতে তৃণমূল পর্যায়ে গরিবদের জন্য ছিল, কর্মসূচি ছিল, এখনো আছে। তো এগুলো তো এই সরকার বন্ধ করে নাই। তো সরকার কি করবে, আমি আবারও বলি যে একটু টাইম দিই তাকে। এমন শুরুতে আমরা তাদের পক্ষে নেমে যাব আবার তাদের বিরোধিতা করব, সেটা আমি চাচ্ছি না, একটু টাইম দিতে চাচ্ছি। কিন্তু শুরুতে যদি ওনাদের কোনো পদক্ষেপে আমরা মনে হয় যে একটু মানে আমরা যদি কথা বলি, সেই আমাদের আওয়াজগুলো কি নিশ্চয়ই সরকারের কক্ষ পর্যন্ত যাওয়া উচিত। আমরা তো সেই জন্যই আসলে এই কথাগুলো বলি, যেন কোনো কারণে ভুল জায়গাটা তৈরি না হয়ে যায়। আসলে সেজন্যই আসলে বলা, এটা সমালোচনার জন্য সমালোচনা না। আমি আপনার সাথে একমত, এবং সেই জন্যই তো আমরা সমালোচনা করেছি। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেছি। পার্লামেন্টে বিরোধী দল কেন মানে অহেতুক বিতর্কে লিপ্ত হয়েছে, সংস্কার নিয়ে কেন এত জরুরি হয়ে গেছে এই মুহূর্তে। তারপর আমরা কথা বলেছি তেলের যে সংকট চলছে, জ্বালানির যে সংকট, রাস্তায় কথাটাই আসছিলাম, জ্বালানির যে সংকটটা, এটা কেন বারবার বলা হচ্ছিল যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আছে দেশে। না, হয়তো আছে, কিন্তু থাকার পরে আমরা বলবো যে আছে, আমরা তাদেরকে বিশ্বাসই করব। বিশ্বাস করতে বাধ্য, কারণ হচ্ছে আমরা কিন্তু জানি হরমুজ প্রণালী দিয়ে যেই তেলের পরিমাণ, যেই তেলটা আসে, সেটা পুরো এশিয়ার মধ্য থেকে বাংলাদেশ খুব অল্প পরিমাণ পার্সেন্টেজে সেখানে আছে বাংলাদেশে। সেইটুকু সাপোর্ট দেওয়ার মতো প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা প্রিপারেশন থাকে, এবং আমাদেরও আছে। আমরা যেটা বিপিসির কাছ থেকেও জানতে পেরেছি। ওই জায়গাটায় কেন আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারছি না? আমার মনে হচ্ছে এখানে ক্রাইসিস ম্যানেজমেন্টের অনভিজ্ঞতা। ক্রাইসিস ম্যানেজমেন্টে এই সরকার খুব দক্ষ, অতীতেও প্রমাণ দেয়নি। অতীতেও দেখেনি যে বিদ্যুৎ নিয়ে তারা অনেক ক্রাইসিস ফেস করেছে। এই হারিকেন, এই বিদ্যুৎ না থাকা, তেলের সংকট, সারের সংকট, এই সমস্ত জায়গাগুলোতে তারা কিন্তু খুব দক্ষতার পরিচয় দিতে পারেনি অতীতে। এখনো তারা, আমি জানি না তাদের ললাট খারাপ, তারা এমন একটা সময় আসলো যখন এই যে তেলের সংকটটা, সেটা তাদের ম্যানেজমেন্টের জন্য, তাদের নিজেদের অদক্ষতার জন্য নয়, এটা সারা বিশ্বে ঘটে গেছে। এবং এই পূর্ববর্তী সরকার যদি ভালো পদক্ষেপ নিয়ে যেতেন, এই ধরনের রিজার্ভ যদি আরো স্ট্রং করতেন, বা মানে তেলের ফ্লোটা যদি স্বাভাবিক থাকতো, তাহলে হয়তো এই বদনামটা তারা একটু কম পেতেন। কিন্তু এখন তাদের কপাল খারাপ, তারা শুনতে হচ্ছে। এবং এটার জন্য আমি মনে করি যে তারা অবিলম্বে তাদের ম্যানেজমেন্টের দক্ষতা, যে ম্যানেজারিয়াল দক্ষতা কিভাবে বাড়ানো যায়, এবং এখানে কে আছে আর কে না আছে সে চেহারা দেখার দরকার নাই। এবং এখানে এমন লোকদের দেওয়া উচিত যাতে সাফারিংসটা কম হয় মানুষের। মানে ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গাটায় আমাদেরকে আরেকটু সুন্দরভাবে প্ল্যানিং করা দরকার। জি, আমি একটু অন্য একটা প্রসঙ্গে আসি। আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে জঙ্গি নাটক সাজানো হতো, তো আমরা বিএনপি সময়ে কিন্তু এসে আবার এই ধরনের কিছু দেখতে পাচ্ছি। যেমন আজকে আপনি নিশ্চয়ই জেনেছেন যে একটা অ্যালার্ট দেওয়া হয়েছে, এবং সিটিটিসিও এই ব্যাপারে কথা বলেছে। তো আসলে এটা কি আমি আপনার সঙ্গে প্রথমে একটু আপত্তি করি যে জঙ্গি নাটক, তাহলে স্পেসিফিক বলতে হবে কোনটা জঙ্গি নাটক ছিল। না, আমরা আগের ঘটনাগুলোকে বলতাম যে নাটক সাজানো হচ্ছে। আমরা বাংলাদেশকালীন সরকারে কিন্তু এরকমই শুনেছি যে এগুলো নাটক ছিল, বাংলাদেশের সক্ষমতা আছে, এই ধরনের কোনো কিছু ঘটছে না, বাংলাদেশ যথেষ্ট সিকিউর, সেফ। আমি আসলে এখন আবার দেখতে পেলাম, যেমন আজকেই তো আমরা এই ধরনের একটা অ্যালার্টের খবর পেলাম। আসলে এই পুরো ব্যাপারটা আসলে জানতে চাচ্ছি, যেহেতু আপনি অনেক সিনিয়র, আপনি বেশি জানবেন এই ব্যাপারটা। আমি মনে করি যে বিগত সময়ে জঙ্গি কার্যক্রম যেগুলো চলেছিল এবং যথার্থ ছিল,
সবকিছুকে নাটক বলে আমরা পার করে দিতে পারি না। আমরা অনেকে, আমি নিজেও হয়তো অনেক সমালোচনা করেছি এইগুলা নিয়ে, কিন্তু কার্যত দেখা গেল যে জঙ্গি কার্যক্রম তো ছিল না তখন, এখন আবার মাথাছাড়া দিয়ে উঠছে কেন, বা জঙ্গি পনায় অভিযুক্ত লোকগুলো কিভাবে একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছে, সেটা কি যথাযথভাবে হয়েছে কিনা, বা তাদের মামলাগুলোর কি পরিস্থিতি। এবং এই সরকার আসার পরপরই আফগানিস্তান এবং পাকিস্তানের জঙ্গিদের সাথে এত ধরম মহর, এই সরকার না, ইউনূস সরকার আসার পরপরই এত ধরম মহরম ভিজিটের কি দরকার ছিল, সেখানে কোনো রহস্য আছে কিনা। এবং তারা এই দেশে এসে আপনার উগ্র মৌলবাদ ছড়ানোর জন্য, ইভেন কাদিয়ানি দেখে আপনার খেয়াল আছে কিনা জানি না, কাদিয়ানিরা অমুসলিম একটা ধোঁয়া উঠে গেল আবার, যেটা বাংলাদেশের মধ্যে আমরা বিগত সময়ে দেখি নাই বা আমরা দেখতে চাই না। কেউ মুসলিম আর কেউ অমুসলিম সেই সার্টিফিকেট আমাদের কোনো একটা গোষ্ঠীর দেওয়ার তো দরকার নেই। এই যে কার্যক্রমগুলো, এই যে পাকিস্তানের স্টাইলে ধর্মীয় কার্ড খেলার যে বিষয়টা, ধর্মীয় নেতাগুলোকে এনে এখানে ইউনূস যেটা সরকার যেটা করেছে, সেগুলো তো আস্কারা পেয়েছে। একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র বানানোর জন্য ইউনূস সাহেবের প্ল্যান ছিল, তার কার্যক্রম ছিল, সেটার প্রেক্ষিতে হয়তো এখন যদি আবার উগ্রবাদ মাথাছাড়া দিয়ে ওঠে, সরকার তো সেটাতে উদ্বিগ্ন হওয়ার আছে এবং সরকারি সংস্থাগুলোর উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি ইরাক যুদ্ধের সময় সেখানে ছিলেন, সেই যুদ্ধ আপনি কেমন দেখেছেন? কখনো কি মনে হয়েছে যে আপনি বেঁচে ফিরবেন? একটু আপনার কাছ থেকে জানতে চাই। না, আশা তো থাকে মানুষের, বেঁচে থাকবে না কেন। তবে যে রাতে প্রথম শুরু হলো 20 মার্চ রাতে, সেটা ছিল সবচেয়ে ভয়াবহ রাত। যে চারিদিকে মানে পুরো শহরে এত আলো, সবগুলো, ইভেন আমাদের হোটেলের পাশে ছিল টাইগ্রিস নদী, যেটা ফোরাত নদী বলে, যে এত আলোয় আপনার রাতের অন্ধকারে পানি দেখা যাচ্ছে, এমন আলো হয়েছে যে বোম্বিং হচ্ছিল আলো। আর পাশে একটা রাজপ্রাসাদ ছিল, যে সাদ্দামের, ওইটা বোধ হয় রিপাবলিকান প্যালেস নাম ছিল, বা অন্য একটা নাম ছিল, সম্ভবত রিপাবলিকান প্যালেস, সেটাতে আগুন ধরিয়ে দিল। তো ভয়াবহ ঘটনা ঘটেছিল। আমি তো রাতে ঘুমিয়েছিলাম, আপনি এটা অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে, ক্যাটস পরা অবস্থায় ঘুমিয়েছিলাম। যদি কোনো অ্যালার্ম হয়, যাতে আমরা নিচে গিয়ে, আমাদের হোটেলের নিচে একটা বাংকার মতো ছিল, সেখানে যাতে আশ্রয় নিতে পারি। এর মধ্যে আবার টেলিফোনও আসছিল বাইরে থেকে, একটা টেলিফোনে অ্যাটেন্ডও করতে হলো, থেকে জার্মানি থেকে ফোন করেছিল ডয়েচে ভেলে টেলিভিশন। তো সবগুলো মিলিয়ে ভীতিকর পরিস্থিতি গিয়েছিল। আবার এক ধরনের ছিল যে আমরা তো সাংবাদিক, আমাদের এখানে কেন মারবে, ওরা তো জানে এখানে এই হোটেলটাতে সংগ্রহে আপনার আছে, এবং আমেরিকান সাংবাদিক সহ আমরা এখানে পশ্চিমা সাংবাদিকরা সবাই আছিল। আমাদের এখানে তো বেশি সাংবাদিক যায় নাই, আমি আর ইন্ডিয়ান একজন সাংবাদিক ছিলাম তখন। সো তাতে করে মানে সবগুলোই বলতে পারেন যে আপনি ওয়েস্টার্ন সাংবাদিক, মিডল ইস্টের সাংবাদিক। তো এইগুলোতে এত বেশি হবে। যুদ্ধ চলাকালীন সময় তো আসলে এটা মাথায় থাকে না যে এটা সাংবাদিকদের এলাকা বা এখানে ওরা আছে। তখন তো দেখা যাচ্ছে যখন যে স্থাপনাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বা যে এলাকাটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেহেতু বম্বিং এর কথা বললেন, এটা তো যে কোনো জায়গায়। শুনেন, এই বম্বিংটা এখন আর আগের মতো নাই। এখন যে যুদ্ধ দেখছেন না আপনি, সেটারই সূচনা তখন থেকে হয়েছে। এটা কম্পিউটারাইজড যুদ্ধ। আচ্ছা, কম্পিউটারে বসে আপনার এই বিল্ডিং এ আমি আছি, আমাকে যদি টার্গেট করে ঠিক এই বিল্ডিং এ মারবে এবং পাশের বিল্ডিং এ লাগবে না। সো ওইভাবেই হয়েছে। সো শেষ পর্যন্ত আমাদের বিল্ডিং কিন্তু, আমাদের হোটেল কিন্তু কখনোই আক্রান্ত হয়নি ওইভাবে, ওই বম্বিং করে। যেটা আক্রান্ত হয়েছে সাদ্দাম পতনের একদিন আগে আমাদের হোটেলকে লক্ষ্য করে এটা বোমশেল মারা হয়েছিল। মার্কিন সেনারাই মেরেছিল, কারণ তারা সন্দেহ করেছিল যে এখানে একজন সাংবাদিক বড় লেন্স দিয়ে সে ছবি তুলছিল। তাদের সন্দেহ হচ্ছে সে স্পাই, তাকে টার্গেট করে শেল মেরেছিল এবং সেটা ওই তালা, উপরের তালা, নিচতলা, 3 তালা ধ্বংস হয়েছিল স্পেসিফিক করে, এবং তাৎক্ষণিকভাবে সে মারা গিয়েছে ওই সাংবাদিক। আরো 2 জন আহত হয়েছে। যদি মানে এই যে নতুন প্রজন্ম তারা আছে, আমাদের সন্তানরা সাংবাদিক হতে চায়, আসলে কতটুকু সাহসিকতা থাকতে হবে এবং কতটুকু সত্যি বলার, মানে সত্যি কথা বলার সাহস থাকা দরকার? সত্য বললে তার সাহস এমনিতে চলে আসবে। সত্য বললে এবং অন্যের না খেলে,
আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি তার ভালো থাকে, আপনার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড ভালো না, আপনি সামনের মাসে চাকরি আপনার আছে কি নাই ঠিক নাই, আপনার চাকরিটা চলে গেলে খাবেন কি করে, এবং আপনি মালিকের দালালি করতে হবে, দায়বদ্ধতাগুলো থেকে কি সত্যকে তখন বিকৃত হয়ে যায়, তখন ওই লোকদের পক্ষে সম্ভব হয় না যে ইয়ে করবে। এবং আপনার ওই গার্ডস থাকা উচিত, চাকরি গেলে যাবে, আমি খাওয়ার মতো আমার পয়সা আছে, ওই গার্ডস যদি না থাকে তাহলে সাংবাদিকতাও আপনার এসে কোনো লাভ হবে না, এখানে কেরানিগিরি করতে হবে শুধু। তাহলে আমার সন্তান যদি সাংবাদিক হতে চায় বা আপনার ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি আপনার আর্থিক যোগান দেওয়ার, সন্তান যদি মানে কতটুকু আপনার উৎসাহ থাকবে এর মধ্যে? আমার সন্তান সাংবাদিকতায় আগ্রহী না, এবং সে একবার আমাকে বলেছিল যে টেলিভিশনে স্পোর্টস কমেন্টেটর হতে চায়, তো সেটা তো খুব সাংবাদিক আমার মনে হয় না। তো সাংবাদিকতায় যদি আগ্রহী হয় সে হবে, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটুকু মনে করি যে সে সাংবাদিক হতে হলে তাকে কিন্তু আর্থিক কষ্টে পড়তে হবে, এই মেন্টালিটি থাকতে হবে। কিন্তু আজকালে যেটা দেখা যাচ্ছে এটা কেটে যাচ্ছে, কারণ এখানে সাংবাদিকতা আসছে যে বাটপারি করার জন্য, টাকা ইনকাম করার জন্য। অনেকে মনে করছে সাংবাদিকতায় কোটি কোটি টাকা আছে, সত্যিকার অর্থে আছেও। আমাদের সময়ের, আমাদের আগের বাটপাররা তো এটা করেছে, কিছুটা হলেও বটে, কিছু না, অনেকটাই বটে। অনেক বাটপার তো এভাবে টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, আমেরিকায় বাড়ি করেছে, বিদেশে বাড়ি করেছে, ইলেকশন করতে চায়। একজন সাংবাদিক ইলেকশন করতে চায় কিভাবে, ওর টাকা কোথায় পায়? আওয়ামী লীগের নমিনেশন কিনবে বা বিএনপির নমিনেশন কিনবে, কিভাবে করবে ওরা? তার মানে হচ্ছে তারা অনৈতিক কাজের মধ্যে লিপ্ত আছে। আরিফ ভাই, আর বেশি বাড়াবো না, আমরা একটু শেষ করব। আপনার কাছে আমি এখন কয়েকটা প্রশ্ন করব, যেটা আমি এক কথায় শুধু উত্তর চাইবো। শেখ হাসিনা স্বৈরাচারী, আমি হা অথবা নাই উত্তরটা জানতে চাইবো। এটা মিক্সড, এক দলের কাছে উনি স্বৈরাচারী, আরেক দলের কাছে স্বৈরাচারী না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি যে আচরণগুলো করেছিলেন, উনি যে শাসন চালিয়ে গিয়েছিলেন, সেখানে প্রশ্নবিদ্ধ ছিল। তো যখন প্রশ্নবিদ্ধ ছিল তাকে স্বৈরাচারী হিসেবে ট্রিট করেছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস আশার আলো নাকি হতাশা? কমপ্লিট হতাশা। এবং জাতির চোখ খুলে গেছে এই বাটপারকে ক্ষমতায় এনে, যে সে কত বড় অথর্ব ছিল। এটা বিএনপি যে ক্ষমতায় আসলো এই 3 মাসে আপনার কি মনে হচ্ছে? আওয়ামী লীগের চেয়ে আলাদা কিছু হচ্ছে? হা অথবা নাই একটু বলবেন। আওয়ামী লীগ থেকে বেস্ট কিছু হচ্ছে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বেস্ট হচ্ছে না, কিন্তু গণতান্ত্রিক সহনশীলতা আমি মনে করি যে আওয়ামী লীগের থেকে বেশি ওদের। কারাগারে থাকা অবস্থায় প্রতিটা দিন আপনার কি মনে হতো আজকে ছাড়া পাচ্ছেন না? না, আমার মনে হতো না। আমি জানি যে ইউনূস যতদিন আছে আমি ছাড়া পাবো না, এবং ইউনূস যাওয়ার পরে আমার ছাড়া পাওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে। এবং শুধু আমি নই, জেলখানার প্রতিটা কয়েদি, প্রতিটা হাজতি দোয়া করেছে যে ইউনূস চলে যাক এবং ইউনূসের পরিবর্তে যাতে বিএনপি ক্ষমতায় আসে। তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে একটা ন্যায় প্রতিষ্ঠিত হবে। তারা যে অন্যায়ভাবে জেল খাটছে এবং তারা দিনের পর দিন তাদের যে মামলাগুলো ঝুলে আছে, এখানে কোনো একটা জামিন পাওয়ার পর তাদেরকে অন্য আরেকটা ভুয়া মামলায় দিচ্ছে, মামলা না থাকলে অজ্ঞাতনামা মামলায় দিচ্ছে, সেটা থেকে তারা রেহাই পাবে ভেবেছিল। এবং সে প্রেক্ষিতে আমার মনে হয় যে অনেকে জেল থেকে মুক্তি পাচ্ছেও। কিন্তু গড়ে যদি আপনি মনে করেন যে এটা কি হতাশাজনক রয়ে গেছে কিনা, আমি মনে করি যে এখনো এটা হতাশাজনক রয়ে গেছে। বাংলাদেশে নতুন জঙ্গিবাদের উত্থান হচ্ছে, হা অথবা না? আমি এটাকে জঙ্গিবাদের উত্থান বলবো না, আমি এটাকে বলবো যে উগ্র মৌলবাদের উত্থান হচ্ছে। যে মানে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতাকে বুলণ্ঠিত করা। মানে আমরা উত্তরটাকে ধরে নিচ্ছি হা। না, এটা আপনি উগ্র মৌল, আপনি যেটা বলছেন জঙ্গিবাদ, এটা জঙ্গিবাদ না। আমি মনে হচ্ছে উগ্র মৌলবাদের উত্থান হচ্ছে, এবং যার টার্গেট হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছিল সেটাকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুছে দিয়ে এই যে ৭১-এর প্রতিশোধ নেওয়া।